দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে। আখাউড়া থেকে সিলেট পর্যন্ত রেল লাইন ডুয়েল গেজ করার উদ্যোগ রেল বিভাগের। কিলোমিটার প্রতি খরচ 58 কোটি টাকা। ব্যবসায়ী দেখে নয়, ব্যবসার স্বার্থে কর কাঠামো ঢেলে সাজানোর সুপারিশ অর্থনীতিবিদদের। অবশেষে খুলতে যাচ্ছে আরব আমিরাতের শ্রমবাজার। জুলাইতে দেশটির প্রধানমন্ত্রী সফরে আসবে ঘোষণা। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। আখাউড়া থেকে সিলেট পর্যন্ত মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজে রূপান্তরের উদ্যোগ নিয়েছে রেল বিভাগ, যাতে ব্যয় হবে প্রায় 16,104 কোটি টাকা। এর মধ্যে 5,450 কোটি টাকা ব্যয় করবে সরকার, বাকিটা ঋণ হিসেবে দেবে চীন। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এটি সহ মোট 7টি প্রকল্প অনুমোদন পায়। দেশে মিটার গেজ রেল লাইন রয়েছে প্রায় 2737 কিলোমিটার, ব্রডগেজ লাইন রয়েছে প্রায় 979 কিলোমিটার আর ডুয়েল গেজ প্রায় 575 কিলোমিটার। রেল সেবার মান বাড়াতে সারা দেশে ডুয়েল গেজ রেলপথ বসানোর উদ্যোগ নিয়েছে সরকার, যার অংশ হিসেবে আখাউড়া থেকে সিলেট পর্যন্ত 239 কিলোমিটার মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজে রূপান্তরের একটি নতুন প্রকল্প অনুমোদন করেছে। পরিকল্পনা অনুযায়ী 2025 সালের জুলাই মাসের মধ্যে যা শেষ করতে হবে। ঢাকা চিটাগং আমরা অলরেডি ডুয়েল গেজ রূপান্তর করছি এবং ডাবল ট্র্যাকও হচ্ছে। সিলেটটা মিটার গেজ রয়ে গেছে। যদি ও থাকে তাহলে লাভ হবে না, কারণ এদিকে ব্রড গেজ কোনো গাড়ি যেতে পারবে না। আমরা আজকে প্রকল্প পাশ করেছি একটা বাংলাদেশ রেলওয়ের আখাউড়া সিলেট সেকশনের মিটার গেজ রেল লাইনকে ডুয়েল গেজে রূপান্তর করব আমরা। এইটা হবে চীন সরকারের G2G আওতায় যে আমাদের ঋণ প্রবাহ একটা আছে আমাদের হাতে, ওই প্রবাহ থেকে নেওয়া হবে। আমরা দিব 5450.08 আর আমরা চীন থেকে পাবো ঋণ হিসাবে 10,654.36। ভারতীয় বিনিয়োগকারীদের বিনিয়োগ আকর্ষণে মিরসরাইতে আলাদা অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার, যাতে ব্যয় ধরা হয়েছে 919 কোটি টাকা। 2021 সালের জুন মাসের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার লক্ষ্য ঠিক করা হয়েছে। তারা চেয়েছে যে আমরা ইনভেস্ট করতে চাই, আমাদেরকে জমি দেন। তো আমরা অন্যান্য যেগুলো করেছি একই মডেলে একই আদর্শ আমরা এখানে করছি। এইটা আমরা করছি মিরসরাইয়ে। এখানে আমরা ব্যয় করব 919.85 করোড়। এটা প্রায় অলমোস্ট 95% ভারতীয় ঋণ, সামান্য কিছু আমাদের আছে। একনেক বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, চলতি অর্থবছরের প্রথম 9 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত হয়েছে 47.2 ভাগ, যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় 2 ভাগ বেশি। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। আর্থিক ও সামাজিক বৈষম্য কমানোর নীতি সামনে রেখে আসছে বাজেটে কর কাঠামো প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। তাদের মতে ব্যবসায়ী নয়, বাজেটে যেন গুরুত্ব পায় ব্যবসার স্বার্থ। মঙ্গলবার রাজস্ব ভবনে এক প্রাক বাজেট আলোচনায় তারা এসব পরামর্শ দেন। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, 2-1টি বিশেষ খাতের বদলে আসছে বাজেটে প্রণোদনার বহুমুখীকরণ করতে চান তারা। আসছে জুনে নতুন মেয়াদে নিজেদের প্রথম বাজেট সংসদে পেশ করতে যাচ্ছে সরকার, যাদের নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার ছিল গ্রামকে শহর আর তারুণ্যের শক্তিকে সম্পদে পরিণত করার, যার বাস্তবায়নের রূপরেখা নতুন বাজেটে দেখতে চান অর্থনীতিবিদরা। রাজস্ব বিভাগের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় বৈষম্যহীন উন্নয়নেরও তাগিদ দিলেন তারা। দারিদ্র, বৈষম্য, অসমতা দূরীকরণে প্রত্যক্ষ ভূমিকা প্রদানকারী খাত যেগুলো আছে সেই খাতগুলোতে জোর দেওয়া এবং কর কাঠামো ইত্যাদি বিনির্মাণ করার সময় সেই খাতগুলো মাথায় রাখতে হবে। রাজস্ব আয়ের ক্ষেত্রে বিত্তবান ধনীদের উপর অপেক্ষাকৃত বেশি চাপ প্রয়োগ করা উচিত। এই বাজেট যেন ব্যবসায়ী বান্ধব না হয়। ব্যবসা বান্ধব এবং ব্যবসায়ী বান্ধবের মধ্যে পার্থক্য আছে। এখন ব্যবসা বান্ধব হয় একটা বাজেট বা একটা আইন, তখন এখানে শুধুমাত্র ব্যবসায়ী না, সেই ব্যবসার চাকুরিজীবী, তার সাধারণ জনগণ যারা ভোক্তা আছেন এটা হবেন। আর যদি ব্যবসায়ী বান্ধব হন তাহলে শুধুমাত্র কিছু সংখ্যক পুঁজি নিয়ন্ত্রণকারী তাদের পকেটই ভারী হবে এবং এইটাই ধীরে ধীরে আমাদের বৈষম্য আরও বাড়াবে। সেই লক্ষ্যকে সামনে রেখে এবার ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা বাড়ানোর সুযোগ আছে বলেও মত দেন বক্তারা। পরামর্শ আসে ভ্যাটের মতো পরোক্ষ করের বদলে আয়করের আদায় বাড়ানোর। বলা হয়, এরই মধ্যে যারা আয়কর শনাক্তকরণ নাম্বার বা TIN নিবন্ধিত হয়েছে, নতুন বছরে তারা যেন ছাড় না পায়। তাগিদ দেওয়া হয় অব্যাহতিবহুল কর ব্যবস্থা থেকে বেরিয়ে আসার, যার সঙ্গে একমত রাজস্ব বিভাগও। একবারে বেশি প্রোটেকশন দেওয়া বা ওইটা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে। প্রোটেকশন সারা জীবন দিলে
এফিসিয়েন্সি থাকে না, তাদেরকে কম্পিটিশনেও থাকতে হবে। রেডিমেড গার্মেন্টসকে আমরা যে সুযোগ সুবিধা এই পর্যন্ত দিয়ে এসেছি, আমার মনে হয় যে অন্যান্য শিল্পকেও এগুলি আমরা দিব, এবং সেই জন্য বন্ড ফ্যাসিলিটিস বলেন, ট্যাক্স ফ্যাসিলিটিস বলেন, সেইগুলিকে আমরা ইউনিফর্ম করার চেষ্টা করি। যে ইলেকট্রনিক মিডিয়ার উপরে তবে আদায়ের ক্ষেত্রে এবার খুব একটা নতুনত্ব আনতে চায় না রাজস্ব বোর্ড। বড় অংশটি আদায় করা হবে ভ্যাট থেকে। এজন্য নতুন আইনের সংশোধনের কাজও শেষের দিকে। তবে আসছে বাজেটে শুধু অর্থ বিলে পরিবর্তন এনেই ভ্যাট আইন বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। থাকবে প্যাকেজ ভ্যাটও। প্রথমে বাস্তবায়ন করে পরবর্তী সময়ে যদি আরও কিছু সমস্যা থাকে তাহলে সেটি আমরা এই পার্লামেন্টে গিয়ে শুদ্ধ করব। বাস্তবিকই গ্রোথ। সেই সঙ্গে কালো টাকা ও অর্থ পাচার ঠেকাতে বাজেটের আগেই বড় উদ্যোগ নেওয়ার ইঙ্গিত দেন চেয়ারম্যান এই প্রাক বাজেট আলোচনায়। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। চলতি অর্থ বছরের মার্চ মাসে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে 5.55 গত অর্থ বছরের এই সময়ে যা ছিল 5.68 আগের বছরের তুলনায় মূল্যস্ফীতি কিছুটা কমলেও ফেব্রুয়ারির তুলনায় তা কিছুটা বেড়েছে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী মার্চে খাদ্যে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে 5.72 আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে 5.29 হিসেব বলছে গ্রামে মূল্যস্ফীতি বেড়েছে কিছুটা বেশি, বেড়ে হয়েছে 5.38 আর শহরে এই হার 5.86। মূলত খাদ্যপণ্য, মাছ, মাংস, শাকসবজি, ভোজ্য তেল ও ফলমূলের মূল্য বাড়ায় মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। গত বছরের মার্চে ছিল 5.68, এই বছরের মার্চে হলো 5.55, তার মানে কমেছে একই সময়ে। যদিও শুধু ফেব্রুয়ারির সঙ্গে তুলনা করলে একটু সামান্য বেড়েছে। মূল্যস্ফীতি কোনো সরল রেখা নয়, ইট ইজ নট এ ইউনিলিনিয়ার ব্যাপার, সারা দুই এটা আঁকাবাঁকাভাবে চলে। বাংলাদেশি শ্রমিকদের জন্য শিগগিরই আরব আমিরাতের শ্রমবাজার খুলছে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি জানান, জুলাইয়ের দিকে বাংলাদেশ সফরে আসছেন আমিরাতের প্রধানমন্ত্রী, তখন আসবে শ্রমবাজার খোলার পুরোপুরি ঘোষণা। রিপোর্ট মাশরেক রাহাতের। দুবাই দুর্ঘটনার হাত থেকে দুটি শিশুর জীবন বাঁচাতে গিয়ে নিজে জীবন দিয়েছেন বাংলাদেশের সুফিয়া। আজ আরব আমিরাত সরকারের পক্ষ থেকে সুফিয়ার আত্মত্যাগে তার পরিবারকে সম্মাননা দেয় ঢাকায় দেশটির দূতাবাস। And this is not strange for the Bangladesh people. We've seen the good thing from them. They are very good people, hard-working people, intelligent people, and they are sacrificing themselves for the children and to save the humanity. She saved their children. They will not forget her at all. রাষ্ট্রদূত নিজেই জানান, বাংলাদেশিরা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন দুবাইয়ে। তবে 6 বছর ধরে বাংলাদেশি পুরুষ শ্রমিকদের জন্য বন্ধ দেশটির শ্রমবাজার। 2012 সালের পর থেকে দেশটিতে যাচ্ছে মূলত নারী গৃহকর্মীরা, তাও গেল বছর গিয়েছেন মাত্র 3000। রাষ্ট্রদূত জানান, শিগগিরই সব সেক্টরে বাংলাদেশিরা কাজে যেতে পারবেন দুবাইয়ে। His Excellency Sheikh Mohammed to come and visit UAE, and we are expecting that, as he promised, that he is coming to Bangladesh soon. And I think as soon as we seen this, a lot of things will open to get people, Bangladeshi people and business people, to work in UAE to make it easier for them. কর্মী নেয়ার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন খাতে দুবাইয়ের বিনিয়োগের বিষয়টিও চূড়ান্ত পর্যায়ে আছে বলে জানান রাষ্ট্রদূত। মাশরেক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কর কাঠামোর দীর্ঘমেয়াদী পরিকল্পনা জানতে চায় বিদেশি বিনিয়োগকারীরা। বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন FICCIর পক্ষ থেকে এমন দাবি তুলে ধরা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে। মঙ্গলবার রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় তারা এই দাবি তুলে ধরেন। বলেন, কর হার ও এর নীতি সম্পর্কে আগাম ধারণা পেলে বিনিয়োগ পরিকল্পনা করা সহজ হয়। বৈঠকে সংগঠনটির পক্ষ থেকে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কর্পোরেট কর হার 20 ভাগ করার প্রস্তাব করা হয়েছে। সেই সঙ্গে দ্বৈত কর চুক্তির আওতায় হ্রাসকৃত হার প্রয়োগের সনদ 30 দিনের মধ্যে প্রদানের আহ্বান জানানো হয় বৈঠকে। শতকরা 20 ভাগ থেকে কমিয়ে বাংলাদেশে কাজ করা বিদেশিদের উৎসে আয় 10 ভাগ করারও প্রস্তাব করা হয়েছে FICCIর পক্ষ থেকে। প্রচলিত ব্যবসার বাইরে ব্যতিক্রমী উদ্যোগের জন্য বণিক বার্তা BIDS উদ্যোক্তা সম্মাননা পেলেন 3 ক্ষুদ্র উদ্যোক্তা। মঙ্গলবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে 3 উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেন পরিকল্পনা মন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী। এ সময় সামনের দিনে চ্যালেঞ্জ মোকাবেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা।
গল্প, উপন্যাস কিংবা সায়েন্স ফিকশন, যেমন বই পড়তে চান রকমারির ওয়েবসাইটে গেলেই মিলবে পছন্দের বইয়ের খোঁজ। অনলাইনে অর্ডার করলে সেই বই হাতে পৌঁছে যাবে নির্দিষ্ট সময়ের মধ্যে। প্রতিদিন 10,000-এর বেশি বই বেচাকেনা হয় এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। ব্যবসার এমন সাফল্য এর উদ্যোক্তাকে এনে দিয়েছে এই সম্মাননা। ফেব্রুয়ারিতে যখন বইমেলাটা হয়, ওই 1 মাস কেন্দ্রিক একটা বই নিয়ে একটা উত্তেজনা থাকে এবং ওই সময়টা বই আসলে যে কোনো বই আসলে পাওয়া যায়। এর বাইরে বাদবাকি 11 মাস বই খুঁজে পাওয়াটা খুব ডিফিকাল্ট ব্যাপার, আর বিশেষ করে ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য তো না বললেই নয়। সো আমরা একটা জায়গা সেখান থেকে ওই গ্যাপটা পূরণের চেষ্টা করেছি যে লোকজন ঘরে বসে যে কোনো জায়গা থেকে যাতে বই পারচেস করতে পারেন। ইলেকট্রিক ও ইলেকট্রনিক বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাত করে কপার কিংবা স্টিলের মতো ধাতু তৈরির ব্যবসা করে পরিবেশ সুরক্ষায় অবদান রাখছেন আজিজু রিসাইক্লিং অ্যান্ড ইওয়েস্ট কোম্পানি। ব্যতিক্রমী এই উদ্যোগের জন্য মিলেছে পুরস্কারও। পেট বোতল থেকে ফ্লেক্স তৈরি করে বণিক বার্তা ও বিআইডিএস আয়োজিত এই সম্মাননা পেয়েছেন আরেক তরুণ উদ্যোক্তা জুয়েল। প্লাস্টিকের যে ফেলে দেওয়া যে বোতল, পানির বোতল, জুসের বোতল এবং তেলের বোতল, সেই বোতলগুলো আমরা সংগ্রহ করে সেটা থেকে পেট বোতল ফ্লেক্স তৈরি করি। এই পেট বোতলকে ফ্লেক্সে রূপান্তরিত করে সেটা এক্সপোর্ট করি আমরা ইন্ডিয়াতে। এই ব্যবসা আমি সিঙ্গাপুরে করেছি। তারপরে দেখলাম যে সিঙ্গাপুরে করলে কি হবে, আমার দেশের তো কোনো কিছু হচ্ছে না, আমি দেশের জন্য তো কিছু করতে পারতেছি না। যার জন্য আমি সিঙ্গাপুর থেকে আমার প্রপার্টি বিক্রি করে আমি বাংলাদেশে ফ্যাক্টরি করছি। এই ফ্যাক্টরি বাংলাদেশে করার পরে আমি অনেক 400 থেকে 500 লোক আমি কর্মসংস্থান করতে পারতেছি এবং গভর্নমেন্টের যতটুকু পারি আমি ট্যাক্স দিতে পারতেছি। হিসেব বলছে দেশে যত ব্যবসা প্রতিষ্ঠান আছে তার 90 ভাগের বেশি এমন ক্ষুদ্র উদ্যোক্তা। মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে যাদের অবদান 25 ভাগের বেশি। তবে সামনের দিনে ক্ষুদ্র উদ্যোক্তাদের মোকাবেলা করতে হবে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ। এজন্য প্রযুক্তির ব্যবহারে দক্ষতা অর্জনের তাগিদ দেওয়া হয়েছে এই অনুষ্ঠানে। তাহলে এসএমই সেক্টরটাকে কিছুটা প্রোটেকশন হয়তো দিতে হবে, কারণ যারা এসএমই নন তাদের সম্প্রসারণ ক্ষমতা, তাদের অন্যান্য ক্ষমতা, তাদের ইনফ্লুয়েন্স, সেটা একটা পর্যায়ে গিয়ে এসএমই খাতকে সংকুচিত করে ফেলতে পারে। আপনারা যদি ডিজিটাল অ্যাঙ্গেলে এখনই চিন্তা ভাবনা না শুরু করেন, আপনাদের কিন্তু ভবিষ্যতে এই মার্কেটে কম্পিট করা খুবই ডিফিকাল্ট হবে, কারণ আপনাদের প্রোডাক্টগুলো কম্পিট করতে হয় ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে। সো আমি আশা করব আপনারা যেন খুব সিনসিয়ারলি চিন্তা করতে পারেন কিভাবে ক্লাউড সলিউশনস ইউজ করতে পারবেন, কিভাবে আইটি প্ল্যাটফর্ম ইউজ করে আপনার অপারেশনটাকে আরও কস্ট এফেক্টিভ করে তুলতে পারেন। পুঁজি সংস্থানে সরকারের বেঁধে দেয়া 9 ভাগ হার সুদে ঋণ প্রদানে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তারা। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ধারাবাহিক পতনের ধারা থেকে বেরোতে পারছে না ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসএক্স কমে গেছে 1 ভাগের মতো, 53 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5318-তে। লেনদেন হয়েছে 365 কোটি টাকার। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 57টির, আর কমেছে 231টির। অপরিবর্তিত রয়েছে 59টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো এশিয়ান টাইগার ক্যাপিটালের। আজকে মার্কেট 53 পয়েন্ট কারেকশনের মধ্য দিয়ে 5318 পয়েন্টে এসে ক্লোজ হয়েছে। এই মাসে ইন্ডেক্স প্রায় 173 পয়েন্টের মতো কারেকশন হয়েছে, যা 3%-এর মতো ছিল। এছাড়া এ মাসের এভারেজ টার্নওভার ছিল 395 কোটি টাকা। ইন্ডেক্সের এই প্রাইস কারেকশনের পিছনে ওয়ান অফ দ্য মেইন ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করেছে যে লার্জ ক্যাপ শেয়ারগুলো ছিল তাদের প্রাইস কারেকশন। যেমন জিপি এই মাসে প্রায় 11%-এর মতো কারেকশন হয়েছে। এছাড়া ইপিজিডিসিএল কারেকশন হয়েছে প্রায় 17%-এর মতো। আর এছাড়া আজকে সারাদিনে মোস্ট অ্যাক্টিভ সেক্টরগুলোর মধ্যে উল্লেখযোগ্য সেক্টর ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মাসিউটিক্যালস, ফুয়েল অ্যান্ড পাওয়ার অ্যান্ড ব্যাংকিং সেক্টর। লালমনিরহাটের আদিতমারিতে মাছের পাশাপাশি মুক্তা চাষে আগ্রহ বেড়েছে। বেকার যুবকদের অনেকেই আগ্রহ দেখাচ্ছেন এই মুক্তা চাষে। লালমনিরহাট সংবাদদাতার পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আদিতমারির পূর্ব দৈলজোর এলাকার রুহুল আমিন লিটন 2016 সালে আগ্রহী হন ঝিনুক থেকে মুক্তা চাষে। এরপর ময়মনসিংহের মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন জলাশয় থেকে ঝিনুক সংগ্রহ করে নিজ পুকুরে ছাড়েন। বর্তমানে তার পুকুরে প্রায় 5000 ঝিনুক রয়েছে, আর মুক্তা রয়েছে প্রায় 200 ঝিনুকে। শিগগিরই মুক্তা বিক্রি করে কয়েক লাখ টাকা লাভ করতে পারবেন বলে
আশা করছেন লিটন। যে ঝিনুকগুলো অপারেশন করা আছে এর মধ্যে যতগুলো আছে প্রায় এর বয়স প্রায় 6 মাস হয়েছে, 9 মাস লাগে। এর মধ্যে যেগুলা যদি টিকে আমি বাজারজাত করতে পারি তো ম্যাক্সিমাম আর কি লাখখানি টাকা পাবো। শুধু লিটনই নন, মুক্তা চাষে আগ্রহী হয়ে উঠেছেন এলাকার অনেক বেকার যুবক। আমি মাঝে মাঝে আসি, তার কাছে শিখে যাই যে কিভাবে ঝিনুক আবাদ করে। দেখতেছি আমরাও এটা সামনে চাষ করার জন্য আগ্রহী আছি, আমরা চেষ্টা করতেছি। প্রশিক্ষণ যদি থাকলো তাহলে আমরা ঝিনুক চাষ করতাম। অন্যান্য যে সংস্থাগুলো আছে তারা যদি এগিয়ে আসে তাহলে শুধু রুহুল আমিন নয়, এই এলাকায় অসংখ্য রুহুল আমিন তৈরি হবে। জেলায় মুক্তা চাষ সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান মৎস্য সম্পদ অধিদপ্তর। যদি আগ্রহী চাষি আমাদের কাছে আসে তাহলে আমরা অবশ্যই সেই বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব যে এরকম আগ্রহী চাষি আছে তাদেরকে আমরা কীভাবে সহায়তা করতে পারি, কোনো প্রশিক্ষণ বা অন্য কোনো কর্মসূচি হাতে নেওয়া যায় কিনা সেই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রেক্ষিতেই আমরা ব্যবস্থা নেব। দেশের অর্থনীতিতে মুক্তা চাষ একটি বিশেষ ভূমিকা রাখতে পারবে মনে করেন সংশ্লিষ্টরা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।